ওয়েলকাম টু প্রগতি এডুকেয়ার। প্রগতি এডুকেয়ারে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি শঙ্কর সামন্ত, তোমাদের প্রিয় সামন্ত স্যার। প্রতিদিনকের মতো আজও তোমাদের সামনে পরমাণুর গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার এই যে চ্যাপ্টারটার সেই চ্যাপ্টারের কতগুলো গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজ যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট। সেটা কি বন্ধুরা, তার আগে বলি এই পরমাণু গঠন সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিওর উপরের ডান দিকে দেখবে একটা আই বাটন রয়েছে, সেই আই বাটনে ক্লিক করে আমার এই চ্যানেলের পরমাণুর গঠন সংক্রান্ত আগের ভিডিওগুলো দেখে নিও। তাহলে তোমাদের এই অঙ্কগুলো বা এই অংশগুলো যেটুকুন আমি বলবো সেটা তোমাদের বুঝতে অনেকটাই সুবিধে হবে। চলো আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট। এই পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট কি সেটা আমাদের আগে অবশ্যই জানতে হবে। পরমাণুর গঠন অংশে আমাদেরকে কিছু করতে হলে এবার ঘটনা হচ্ছে এই তাহলে পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে মৌলগুলো পাওয়া যায় সেই মৌলগুলোর মধ্যে 3-4টে স্কেল আমরা ব্যবহার করব, যেটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল বা কার্বন স্কেল বা অন্য কোনো স্কেল ব্যবহার করে আমরা পারমাণবিক গুরুত্ব নির্ণয় করব। এই পারমাণবিক গুরুত্ব নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো একটা মৌল, বা সেটা হাইড্রোজেন হোক, কার্বন হোক, অক্সিজেন হোক, সেই মৌলগুলোর পারমাণবিক ওজন ধরে নেব। ধরে নিয়ে অন্য কোনো মৌলের কোনো একটা নির্দিষ্ট মৌল বা আমরা যার পারমাণবিক গুরুত্ব নির্ণয় করব, সেই পারমাণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে ওই যে মৌলটা, সেই মৌল হাইড্রোজেন যদি ব্যবহার করি হাইড্রোজেন, তাহলে অক্সিজেন যদি ব্যবহার করি তো অক্সিজেন, কার্বন যদি ব্যবহার করি তো কার্বন, তো সেই মৌলগুলোর সাপেক্ষে কতটা বেশি, তো সেই বেশির সংখ্যাটাই ওই মৌলের পারমাণবিক গুরুত্ব। সেটা আমি একটু করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমি হাইড্রোজেন স্কেল ধরি, সেক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব কি হবে? সেক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব হবে কোনো মৌলের একটি পরমাণুর ওজন, সেই মৌলের পরমাণুর ওজনটা একটা হাইড্রোজেন পরমাণুর থেকে যতটা ভারী। তার মানে কি এখানে অ্যাটমিক ওয়েট অর্থাৎ পারমাণবিক গুরুত্ব মানে লিখতে পারি একটা হাইড্রোজেন পরমাণুর ভর তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর যে মৌলটার পারমাণবিক গুরুত্ব নির্ণয় করব সেই মৌলের পরমাণুর ওজন বা ওই মৌলটির পরমাণুর ওজন, এই করে আমরা অ্যাটমিক ওয়েট অর্থাৎ পারমাণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। এবার যদি আমি হাইড্রোজেন স্কেলের পরিবর্তে অক্সিজেন স্কেল ব্যবহার করি, তাহলে বলতে পারি আমরা জানি অক্সিজেনের পারমাণবিক নাম্বার কত না, অক্সিজেনের পারমাণবিক নাম্বার হচ্ছে 16। এবার 16 যেহেতু রয়েছে তাহলে ঠিক একইভাবে অক্সিজেনের পরমাণুর ওজন বা অক্সিজেনের একটি পরমাণুর ভর ওই মৌলটির পরমাণুর ওজনের সাপেক্ষে যত গুণ ভারী তার সঙ্গে ইন্টু 16 হয়ে যাবে। পরে লিখি, ওই মৌলটির
পরমাণুর ওজন বাই অক্সিজেন পরমাণুর 1/16 অংশ। তাহলে কি বলছে, যদি অক্সিজেন স্কেল ব্যবহার করি তাহলে ওই যে মৌলটা রয়েছে তার যা পারমাণবিক ওজন একটা অক্সিজেন পরমাণুর 1/16 অংশের সাপেক্ষে যতটা ভারী তাকে বলা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। এবার এই 1/16টা যদি এখানে তুলে দিই তাহলে বলতে পারি যে ওই অক্সিজেনের একটি পরমাণুর যতটা ভর ওই মৌলটির পরমাণুর ওজনের 16 গুণ, সেটা আমরা বলতে পারি। ঠিক একইভাবে কার্বন স্কেল যদি ব্যবহার করি তাহলে ক্ষেত্রে আমরা জানি কার্বন স্কেল যদি ব্যবহার করি কার্বনের পারমাণবিক সংখ্যা কত, কার্বনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তো ওই মৌলটার যে পারমাণবিক ওজন কার্বনের পরমাণুর ওজনের 1 অংশ সাপেক্ষে 12 গুণ বেশি, বা 1/12 অংশের তুলনায় যত গুণ বেশি বা তত বেশি, সেটাই হচ্ছে কার্বন স্কেলের সাপেক্ষে ওর পারমাণবিক গুরুত্ব। তো লিখলাম না। এবার আসি পারমাণবিক গুরুত্ব। এই যে পারমাণবিক গুরুত্ব, আর আগে একটা শিখেছি পারমাণবিক সংখ্যা, যেটা অ্যাটমিক নাম্বার বলেছি, তো সেই দুটো কি এক নাকি আলাদা? এখন প্রশ্ন হচ্ছে পারমাণবিক ওজন আর ভর সংখ্যা, এই যে দুটো সংখ্যা দুটো এক নাকি আলাদা? পারমাণবিক গুরুত্ব ও ভর সংখ্যা। তাহলে পারমাণবিক গুরুত্ব ভার্সাস ভর সংখ্যা। এখন প্রশ্ন, এই দুটো সংখ্যা কি এক নাকি আলাদা? এবার পারমাণবিক সংখ্যাটা কি বললাম? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে যত গুণ ভারী, বা একটা অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, বা একটা কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকে বলছে পারমাণবিক গুরুত্ব। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব যখন নির্ণয় করছি তখন দেখতে পাচ্ছি যে কোনো একটা মৌলের সাপেক্ষে কতটা বেশি সেই মানটা নির্ণয় করছি। কিন্তু আমরা এর আগে ভর সংখ্যা কি দেখেছি? ভর সংখ্যায় দেখেছি কোনো একটা মৌলের পরমাণুর ক্ষেত্রে ওই পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা ছিল এবং যতগুলো নিউট্রন সংখ্যা ছিল, সেই প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকে বলেছি আমরা ভর সংখ্যা। এবার প্রশ্ন, তাহলে কি পারমাণবিক গুরুত্ব আর ভর সংখ্যা একই নাকি আলাদা? এবার সেক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সমস্ত মৌলের পরমাণুর কোনো আইসোটোপ নেই সেই সমস্ত মৌলের পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব একই। আদারওয়াইজ যে সমস্ত মৌলের পরমাণুর ক্ষেত্রে আইসোটোপ রয়েছে তাদের পরমাণু ভর সংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব কিন্তু আলাদা। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক ওজন 23 এবং তার ভর সংখ্যাও 23, কিন্তু যদি আমি তাহলে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব এবং ভর সংখ্যা একই, কিন্তু যদি আমি একটা কার্বন পরমাণু ধরি, কার্বন পরমাণুর ক্ষেত্রে তার ভর সংখ্যা
সব সময়ের জন্য কিন্তু কোনোটা আইসোটোপের ক্ষেত্রে দেখেছি একটার 12 হয়েছে, কার্বনের একটা 13 হয়েছে, একটা 14 হয়েছে। তাহলে সেক্ষেত্রে ভর সংখ্যাকে আমরা যা করি সেটা হচ্ছে প্রত্যেকটা কার্বনের সঙ্গে এই যে কার্বনের ভর সংখ্যা বা যেগুলো আইসোটোপের ক্ষেত্রে নির্ণয় করেছি সেগুলোর সঙ্গে কার্বনের পরমাণু ক্রমাঙ্কগুলোকে গুণ করতে হয়। গুণ করে কার্বনের 12 গুণ 13 এইভাবে করে আমরা একটা সংখ্যা পাব। সেক্ষেত্রে যে আমরা পারমাণবিক গুরুত্ব পাব সেক্ষেত্রে সেই পারমাণবিক সংখ্যা এবং ওই কার্বন পরমাণুর ভর সংখ্যা কিন্তু দুটো আলাদা হয়। এই জন্য আমরা বলতে পারি যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে আইসোটোপ রয়েছে সেই সমস্ত পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব এবং ওই ভর সংখ্যা দুটো আলাদা, কিন্তু যাদের নেই তাদের কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব একই। এটা মনে রেখো। ডিতে রয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে কোনো একটা পরমাণু তার স্থায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন স্থানান্তর করে কি করে, অর্থাৎ যেটা শিখব সেটা হচ্ছে কনসেপ্ট অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের ধারণা। অর্থাৎ ক্যাটায়ন কাকে বলবো, অ্যানায়ন কাকে বলবো। এবার আমরা এর আগের ক্লাসে বলেছি যে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কি করে নির্ণয় করা হয় সেটা আমি দেখিয়েছি। খুব কম পরিমাণ দেখিয়েছি, 2-3টে মৌল দিয়ে, কিন্তু আমি এর ঠিক পরের ক্লাসটাতে বেশ কিছু মৌলের পরমাণু ক্রমাঙ্ক আমি করে দেব, ভিডিওটি দেখে নিও। কিন্তু এখন বোঝার সুবিধার্থে 2-1টা মৌল নিয়ে আমি কাজ করছি। এবার ক্যাটায়ন এবং অ্যানায়নটা কি আমরা দেখেছি, কোনো একটা নির্দিষ্ট মৌলের পরমাণুর গঠনে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল নামে দুটো অংশ রয়েছে একটা পরমাণুর ক্ষেত্রে। তো সেই পরমাণুর ক্ষেত্রে যখন আমি নিউট্রনের বা নিউক্লিয়াসের গঠন জানছি এবং ইলেকট্রন মহলের কথা জানছি, তখন দেখতে পাচ্ছি যে ওই মৌলের প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে থাকলো, কিন্তু সমসংখ্যক যে ইলেকট্রনগুলো সেগুলো থাকে ওই পরমাণুর যে ইলেকট্রন মহল অর্থাৎ পরমাণুর যে বাইরের অংশ তার মধ্যে ইলেকট্রনগুলো বিন্যস্ত অবস্থায় থাকে। এবার যদি আমি একটা মৌল নিয়ে বিচার করি সেটা হচ্ছে সোডিয়াম। তো এই যে সোডিয়াম মৌলটা, সেই সোডিয়াম মৌলটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। সোডিয়াম মৌলের পরমাণু ক্রমাঙ্ক যদি 11 হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি করেছিলাম, ইলেকট্রন বিন্যাস যেটা ধরেছিলাম সেটা হচ্ছে প্রথম কক্ষে থাকবে 2টো, তারপরে 8টা, হলো কটা 10টা, তার বাইরের কক্ষে কটা 8টা। এবার তাহলে যে সোডিয়াম মৌলটা তার ইলেকট্রনিক কনফিগারেশন যদি এই হয় তাহলে তার বাইরের কক্ষে এরকম 3টে কক্ষপথ থাকবে। তাহলে এরকম হচ্ছে একটা সোডিয়াম মৌলের পরমাণুর গঠন, যার প্রথম অরবিটালে থাকবে 2টো ইলেকট্রন, 2 নম্বর অরবিটালে থাকবে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8টা, এবং ঠিক তার বাইরের কক্ষে একদম সর্ববহিস্থ কক্ষে থাকবে 1টা ইলেকট্রন। এবার প্রশ্ন, কোন একটা নির্দিষ্ট মৌল তার স্থায়িত্ব পাওয়ার জন্য যে নোবেল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে
সেই নিষ্ক্রিয় গ্যাসগুলির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস আমরা আগে পড়েছি। সর্ববহিস্থ কক্ষে থাকবে দুটো, হতে পারে 8টা, হতে পারে 8টা, তারপরে হতে পারে 18টা, তারপরে হতে পারে 32টা। তো সর্ববহিস্থ কক্ষের যে এই রকম যদি ইলেকট্রন বিন্যাস হয়ে যায়, তাহলে সেই মৌল হয় সবচেয়ে বেশি সুস্থিত মৌল বা স্থায়ী মৌল। অর্থাৎ এই মৌলগুলো কিন্তু অন্য কোনো মৌলের সঙ্গে কোনো রূপে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। এবার প্রত্যেকটা মৌল চাইবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাসের মতো পরমাণুর বিন্যাস লাভ করার চেষ্টায়। এবার দেখতে পাচ্ছি সোডিয়াম তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল রয়েছে নিয়ন, যার ইলেকট্রন বিন্যাস, যার পরমাণু ক্রমাঙ্ক তো প্রথমত 10 আর ইলেকট্রনিক কনফিগারেশন প্রথমে 2 তারপরে 8, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 8 ইলেকট্রন থাকার প্রবণতা থাকবে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে। তাহলে বলো, এই যে পরমাণু সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন করার চেষ্টা করবে, যার জন্য যদি 8টা তাকে করতেই হয়, তাহলে বাইরের থেকে 7টা নিতে হবে। আদারওয়াইজ সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক তাহলে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পেয়ে যাচ্ছে। এবার প্রশ্ন, এই যে একটা ইলেকট্রন সোডিয়াম পরমাণু ছেড়ে দিলে সুবিধা পাচ্ছে যে তার ঠিক বহিস্থ কক্ষে ইলেকট্রন 8টা হয়ে যাচ্ছে। এবার তাহলে এই একটা ইলেকট্রন সে ছেড়ে দিল। এবার কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা ইলেকট্রন ঘাটতি হয়, তাহলে সেক্ষেত্রে প্লাস চার্জ অর্থাৎ ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, অর্থাৎ সোডিয়াম মৌল সেখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে হয়ে গেল সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়াম পরমাণু ক্ষেত্রে যদি সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন মুক্তি পায় অর্থাৎ ছেড়ে চলে যায়, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম প্লাস। তো এই যে প্লাস আয়নটা অর্থাৎ যে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হলো, বা এটাকে আমরা বলতে পারি ধনাত্মক আয়ন, বা এটার আরেক নাম হচ্ছে ক্যাটায়ন। এবার ঠিক উল্টো দিকে এক বিচার করি। আমি যদি এখানে আরেকটা মৌল ধরলাম ক্লোরিন, তো যদি ক্লোরিন মৌল ধরি, তাহলে ক্লোরিন মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস বা আগে পরমাণু ক্রমাঙ্কটা জেনে নিই। ক্লোরিন পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17, তাহলে তার ইলেকট্রনিক বিন্যাস হবে প্রথম অরবিটালে 2, ঠিক তার পরের অরবিটাল 8, তার পরের কক্ষে থাকবে 7। তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটা যদি বানাই এরকম করে, পরমাণুর গঠনটা যদি বানাই এরকম, তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষপথে 8টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক সর্ববহিস্থ কক্ষে কটা থাকবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে। এবার ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কি করার চেষ্টা করবে? না, সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন করার চেষ্টা করবে। কেন 8টা ইলেকট্রন করার চেষ্টা করবে? না, সে যদি সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন সে ছাড়তে থাকে, তাহলে 7টা ইলেকট্রন ছেড়ে ঠিক তার ভেতরের কক্ষপথে 8টা ইলেকট্রন পেয়ে যাবে। কিন্তু দেখা গেল এই 7টা ইলেকট্রন ছাড়ার চেয়ে সে যদি কোনো কারণে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে নেয়, তাহলে তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সেই 8 হয়ে যাচ্ছে। তাহলে কি করবে? ক্লোরিন পরমাণুটা কি করলো? বাইরের থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো। যে গ্রহণ করলো ইলেকট্রনটা, অর্থাৎ ইলেকট্রন তার মধ্যে ক্লাউড অর্থাৎ ইলেকট্রনের আধিক্য বেশি তৈরি হলো। এই ইলেকট্রন আধিক্য তৈরি হওয়ার জন্য সে একটা চার্জ পেল, সেটা হচ্ছে ক্লোরিন মাইনাস। কি করে পেল? না, সে একটা ইলেকট্রন গ্রহণ করে পেল। এবার যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন চার্জ অর্থাৎ মাইনাস চার্জ পেল, এই মাইনাসটাকে বলি আমরা ঋণাত্মক আয়ন, বা এটাকে বলা হয় অ্যানায়ন।
এই ছিল আমাদের আজকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সংক্রান্ত ধারণা। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। যদি বুঝতে না পারো পরে তোমাদের জন্য আরও একটা ভিডিও বানিয়ে দেবো, তাতে তোমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, বন্ধুদের সঙ্গে শেয়ার ও লাইক কমেন্ট করো। টাটা, বাই, গুড নাইট।